আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে আছেন সিনিয়র আইনজীবী আবুনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আম, আজকে পর্যন্ত যে পরিস্থিতি, আম, এবং আজকে ঢাকায় সর্বস্তরের মানুষের প্রতিবাদ, ক্ষোভ এবং তাদের হচ্ছে সরকার পদত্যাগের জন্য দাবি। তারা বলছে যে এই হত্যার বিচার আন্তর্জাতিক আহ, সংস্থার তত্ত্বাবধানে হতে হবে। সরকারের এই আম, বিচার তারা মানে না এবং বলছে যে আহ, তারা মানে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এই অন্যায় জুলুম অবসানে তারা সরকারের পদত্যাগ দাবি করছে। পরিস্থিতিটা এখন এরকমই যে এই কোটা আন্দোলন ওই পর্যায়ে পার হয়ে এখন সরকারের পদত্যাগের দাবিতে আহ রূপ নিয়েছে। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ ফিরোজ আপনাকে। দেখেন, সহজ সরল ভাবে যদি আমি বলি, এখন এক দফা দাবি উঠছে, ঘুরে ফিরে এক দফা দাবি। এবং এটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়। হুম। আহ, একদম যৌক্তিক মনে হয়। কারণ আপনার সবকিছুর একটা সীমা আছে, সবকিছুর একটা শেষ আছে। আপনি টানা 16 বছর ক্ষমতায় থাকলেন। 16 বছরের ভিতরে আপনার দুইটা ইস্যু মারাত্মক ভাবে চালাইছেন এই দেশে, এবং দুইটাই মিথ্যা এবং ভুয়া বলা চলে। এখন একটা হলো জঙ্গিবাদ দমন, এখনো দমন করতে পারেননি, এখনো জঙ্গিবাদ আছে। সো ইউ আর টু কুইট ফ্রম দ্য পজিশন। 16 বছরে পারেননি। আসেন মাদক, মাদক আপনার নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আমরা দুজন সম্রাট পেয়েছি মাদকের, বদিউজ্জামান এবং আনার সাহেব, যিনি মারা গেছেন। দুজনই মাদক সম্রাট। আপনার মাদক কন্ট্রোল করতে পারেন না। কেন থাকবেন আপনারা? জেনারেশন ধ্বংস করে দিয়েছেন আপনারা। আপনারা কেন ক্ষমতায় থাকবেন? আর আজকে যে কোটা আন্দোলন, কোটা আন্দোলন কোনো আন্দোলনই না। আজকে আজকে দল মত নির্বিশেষে বাপ মা ভাই বোন সবাই, এবং যারা মাঠে নামে নাই, আমি বলে দিচ্ছি, বঙ্গবন্ধু একসময় বলছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গগুলো তোমার। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সব ঘরে এখন দুর্গ। কি রকম দুর্গ? অর্থাৎ তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শেখ হাসিনাকে মোকাবেলা করো। বিষয়টা এইরকম। এবং আজকে আপনি কোটা আন্দোলনের নামে ছাত্রদের উপর যে নির্যাতন করছেন, ইউ বিলিভ ইট অর নট, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। মানে মুক্তিযুদ্ধ বলতে যা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এখন খুব কথা বলবে না। সেকেন্ড টাইম আই এম টেলিং ইউ, মুক্তিযুদ্ধ চলছে এখন। দ্য রিয়েল মুক্তিযুদ্ধ বলতে যা বুঝে সেটা এখন। এবং আজকে এই, এতে আমার বিশ্বাস যে আন্দোলন জয়লাভ করবে। জয়লাভ করলে যে পরিণতিটা হবে, তখন এইটা হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। এবং আগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটা একটা হুম। ভণ্ডামির ইতিহাস হিসেবে পরিচিত হবে। এবং ছাত্র হুম। আন্দোলনের কাছে কিন্তু আজকে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ম্লান হয়ে গেছে। নতুন মুক্তিযুদ্ধ তৈরি হচ্ছে। এবং আমি নিশ্চিত, এরা যদি বিজয় লাভ করে, এই আন্দোলন পাঠ্য বইয়ে নতুন অধ্যায় যোগ হবে। টানা 17 বছরের যাবৎ মুক্তিযুদ্ধ নামে মিথ্যা ইতিহাস লিখছেন, জনগণ খায়নি। এবং জনগণ খায়নি বলতে কোনটা? আপনারা যখন ক্ষমতায় গেছেন, তখন যে বাচ্চাটার 10-12 বছর বয়স ছিল বা 15 বছর বয়স ছিল, তাদের বয়স আজকে 32। 15টা বছর যাবৎ আপনাদের নোংরামি মিথ্যা কথা দেখে আসছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের প্রতিটা লোকের মিথ্যা কথা। এবং আওয়ামী লীগের লোকের একটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো, টপ টু বটম একই গান গায়, কোনো চেঞ্জ নাই। দাড়ি কমা সেমিকোলন চেঞ্জ নাই। এটা হলো একটা বিশেষ গুণ। তো সে কারণে বলতেছি, দেখেন সম্প্রতি সেনাপ্রধান বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত। আমি ঠিক বুঝি না, কিসের যুদ্ধের জন্য প্রস্তুত? এই যুদ্ধের জন্য প্রস্তুত কথাটা আসবে কেন? বাকি কথাগুলো ঠিক আছে, যে আমরা দুর্যোগের সময় যাব, ত্রাণ কার্যে যাই, বিভিন্ন কাজে যাই। যুদ্ধ মানে কার সাথে? বাংলাদেশের কার সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে? দিস ইজ মাই চ্যালেঞ্জ। নাম্বার ওয়ান, বাংলাদেশে কোনো শত্রু নাই। এই সরকারের ভাষায় 53, বাংলাদেশে কোনো শত্রু নাই। তা আপনি যুদ্ধ করবেন কার সাথে? বার্মা, বার্মার সাথে করবেন। তাহলে যুদ্ধটা কার সাথে? আপনার এই মুহূর্তে এই কথাটা বলার মানে কি? ছাত্ররা মাঠে নেমেছে, তারপরে এই কথা আসলো, এটা কি ইঙ্গিত বহন করে? হুম। হুম। পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখেন, এতগুলা লোক মারা গেল, মারা যাওয়ার পর মানে আপনি মানে প্রথম গেলেন আপনার স্থাপনা দেখতে, এজ ইফ, এমন একটা ভাব আপনার নিজের পকেটের টাকা দিয়ে এগুলো করছেন, তাই আপনার প্রচন্ড কষ্ট, এরকম একটা ভাব। আজকে আপনাদের সুর পাল্টায় গেছে। এখন আপনাদের জীবনের মূল্য বেশি দিতেছেন, মানে স্থাপনার চেয়েও জীবনের মূল্যটা বেশি, সেটাও বলতেছেন। মানে সকাল বিকাল এই যে চেঞ্জ। আপনারা যখন কালো বেশ ধারণ করছেন, ধরে আত্মার মাত্রা কেমন করেন, আমার কাছে একটা পাগলের প্রলাপ মনে হয়েছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি মনে হয়েছে। কারণ আপনারা যখন প্যালেস্টাইনের লোকের জন্য কাঁদেন,
তখন আপনাদের নির্দেশে পুলিশ গুলি চালায় আপনার সন্তানদের বুকে। আপনাদের উচিত ছিল কাচ্চি বিরিয়ানি খেয়ে, যেহেতু আপনাদের কথা ফলো করে লোক মারছে, কাচ্চি বিরিয়ানির আসর করে যারা হত্যা করছে তাদেরকে ডেকে নিয়ে বিজয় উল্লাস করা উচিত ছিল রাজকীয় নৈশভোজের মাধ্যমে। সেটা হয়তো যুক্তিযুক্ত, আমি বলি এখনো করেন, যুক্তিযুক্ত। আর এই সেনাবাহিনী প্রধান বলেন, নৌবাহিনী প্রধান বলেন, বিমান বাহিনী প্রধান বলেন, আইজি বলেন, র্যাবের ডিজি বলেন, যারা যারা বিভিন্ন বাহিনীর প্রধান আছে, আপনারা যে ছাত্রদের উপরে গুলি চালান, কোন সরকারের পক্ষে? সরকারটা কেমন? চালানের আগে আপনি একবার আপনারা মাঠে আসেন, এই বাচ্চাদের মাঝখানে আসেন। আপনারা যদি আসেন আমরাও যাব। এই বাচ্চাদের মাঝখানে বলবেন তোমাদের আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে? এমন একটা সরকার যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সেই সরকারটার বিরুদ্ধে তোমরা লাগছো কেন? এই কথাগুলো যদি বলতে পারেন, রাস্তা থেকে সব চলে যাবে। কোন সরকারের পক্ষে গুলি চালান আপনি? আপনাদের বিবেক বিচরণ অবশ্য আপনাদের বলেই আমরা কি করব। 47-57 জন আর্মি অফিসার যখন মারা গেল বিডিআর এর, তখনও বাংলাদেশের সমস্ত বাহিনী নীরব। তাহলে আপনাদের এই কয়েকটা অস্ত্র কি এই নিরস্ত্র লোকগুলোর উপরে চালানোর জন্য? এই জন্য আপনাদের পাশের ভাইরা মারা গেছে, টেক এ লেসন ফ্রম দ্য স্টুডেন্টস, যে আজকে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের সহপাঠী আবার মাঠে বাড়তি নামছে, মা বাপ নামছে, অথচ বিডিআর 57 জন অফিসার মারা যাওয়ার পর আপনারা ঘর থেকে কেউ নামেননি। সুতরাং আপনারা শুধু তৈরি হয়েছেন জনগণকে মারবেন, হত্যা করবেন, আর এই ফেসিবাদ সরকার বলেন তো ডিক্টেটর বলেন, তাকে ক্ষমতায় রাখবেন। হাউ লং? ছোট হয়ে আসছে পৃথিবী, রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা লুটে খাইছেন, আরে বেতন দিতে না পারলে তো এদের এই নলগুলোই ওইদিকে ঘুরে যাবে, উল্টা ঘুরে যাবে। সম্প্রতি ওবায়দুল হুম, কাদের হুম, সাহেবের সুর মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একজন কূটনীতিকের সাথে দেখা করে বললেন যে এই হুম। আন্দোলনটা ছিল, আন্দোলন করতে করতে গণভবন দখল করার প্ল্যান ছিল, এবং এই আন্দোলনটা মোটেও স্বাভাবিক না। স্বাভাবিক আন্দোলন আপনি আশা করেন কেন? আপনি তো স্বাভাবিক সরকার নন। আপনি স্বাভাবিক সরকার নন, তো আপনি স্বাভাবিক আন্দোলন আশা করবেন কেন? এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করে ফেলে পলকের মধ্যে, আরে পৃথিবীতে যদি স্থাপনা এত ঠুনকো হইতো আর 5,000 টাকা দিয়ে বস্তির লোক এনে ধ্বংস করা যেত, তাহলে পৃথিবীর যে কোনো দেশই তো টোকাইরে গিয়ে বড় বড় স্থাপনা ধ্বংস করে দিয়ে সেই সাংঘাতিক বৈজ্ঞানিক উপায় তৈরি, এটা ইঞ্জিনিয়ারিং মারাত্মক, বললেই ধ্বংস হয়ে যায়। আর এরকম আন্দোলন চলতেছে, সেখানে আপনাদের ওই জায়গায় পাহারা দিবেন না? কারণ আপনাদের কলিজা ছিদ্র হয়ে যায় একটা স্থাপনার উপরে হাত পড়লে। মনে হয় যে আপনাদের নিজেদের জমি জমা বিক্রি করে ওই টাকা দিয়ে এটা করছেন। আরে একটা একটা ছেলের জীবন, একটা কিশোর ছাত্রের জীবন 2-4টা পদ্মা ব্রিজের চেয়ে মূল্যবান, যদি আপনার ভিতরে মানবতা থাকে। হ্যাঁ আমি জানি, আমি নিশ্চিত করে বলতে পারি সরকারের নিয়ে একদিন তো দোষ দিই না, কারণ আপনি যাবেন কোথায়, ক্ষমতা ছাড়বেন কোথায়, তাতেও তো আপনার রক্ষা নাই। আপনার তাতেও রক্ষা নাই, একদম কোনো সন্দেহ নাই। এখন সবচেয়ে বড় কথা হইলো, আমরা ইতিহাস দেখছি, যতটুকু দেখছি, যে যারা ডিক্টেটর হয়ে যায় কিংবা স্বৈরাচার হয়ে যায়, তাদের কি হয়? তাদের বিরুদ্ধে যখন আন্দোলনে ভাবে নামে, তখন তারা ওই যে ঝড় ওঠার আগে একটা সিগন্যাল দেয়, কয় 3 নম্বর মহাবিপদ সংকেত, 6 নম্বর, 7 নম্বর বলে, বলার পর ঝড়টা আসে। এই সমস্ত লোক এই যে যখন ভালো আন্দোলন চলতে থাকে, সেই আন্দোলন আস্তে 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 যখন বড় হয়, তখন ভাঙবে কিভাবে? তখন একটা ইস্যু দাঁড়া করায় কি, যে আপনার যদি কোনো নাশকতা হয় তাহলে কিন্তু আমরাই করবো। ঠিক তারপরে নাশকতাটা হয়, কি করে নাশকতাটা? সময়ের তদন্ত বলে দিবে, কোনো সন্দেহ নাই। কারণ একমাত্র নাশকতা যদি না করেন, আপনি বন্দুকের গুলি চালাবেন কেমনে? ইউ নিড দ্য ইস্যু। আপনার একটা ইস্যু দরকার গুলি চালানো। সেই জন্য ওইটা ঘোষণা করা হয় এবং তারপর ভাঙচুর শুরু হয়। এবং এটা ট্রেন্ড লোক ছাড়া এগুলো, এবং প্ল্যান ওইতে করতে হবে। পলকে পলকে 100 গাড়ি চলে যায়, পলকে সেতু ভবন জ্বলে যায়, এগুলো তো বোমাবাজির কাজ। পৃথিবীর সব সভ্যতা তো তাহলে সাধারণত ধ্বংস করে দিত, এত সহজ দিত। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এ, মানে কোথায় কি হচ্ছে। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, সবকিছু আপনি কোর্টের কাছে ফেলে দিলেন সম্প্রতি নিজের সাধু সাজার জন্য। আসলে তা না, এটা রাজনীতি প্ল্যান। আমার কাছে মনে হয় আপনাদের লেজে গোবরে হয়ে গেছে। আপনারা কোটাটারে পাঠিয়ে দিলেন ইয়েতে, আপনার হাইকোর্ট, তারপরে বিচার, ভালো কথা। আর পলকে আপনি জামাত নিষিদ্ধ করে দিলেন, কেন সেটা দেখতে পারলেন না কোর্টে? আর
কোর্ট যদি কোটা নির্ধারণ করে দেয় তাহলে সংসদের কাজ কি? এরকম সংসদ তো আমাদের দরকার নাই, কারণ সবই তো কোর্ট করতে পারে। নীতি নির্ধারণী ব্যাপার সেটা কোর্ট করে দিচ্ছে, তাহলে আপনার দরকার কি? অমানবিক টোটাল বিষয়টা আপনি দেখেন, হাইকোর্টে একটা রিট করা হলো যাতে গুলি না মারে, সেটার জন্য একটা রিট চাইলো। সেই রিটটা করার পর দেশের এই সেন্সিটিভ মুহূর্তে একজন বিচারক অসুস্থ, অসুস্থ হলে তো কিছু বলার নাই, কিন্তু সবাই বোঝে কেমন অসুস্থ। আরেকটা যদি একটু আর্জেন্সি দিতেন, চিফ জাস্টিস তো পারতেন আরেকটা কোর্টে দিয়ে দিতে দরকার, কিংবা আরেক অ্যাডভান্স বেঞ্চ ভাঙা যায়, বেঞ্চ করা যায়। হাস্যকর। মানে মানে এত ইন্টেলিজেন্ট, নিজেদেরকে এত বুদ্ধিমান মনে করেন। হ্যাঁ, আবার আরাফাত সাহেব বলতেছে গুলি মারার নির্দেশ ছিল না। এই কথা যদি আপনি বলেন তাহলে গুলি করা কার কাদের কাছে কত রাউন্ড গুলি ছিল হিসাব নেন। ওবায়দুল কাদের তো বললেন, ওবায়দুল কাদের তো প্রথমেই বললেন শুট অন অন সাইট, তারপর দেখা মাত্র গুলি। এটা তো হ্যাঁ, ওবায়দুল কাদেরই বললেন। ওবায়দুল কাদের বলেন, হ্যাঁ আরাফাত সাহেব, মানে এটা কন্ট্রাডিক্টরি, সকালে এক কথা বিকাল এক কথা। এখন আমার কাছে যেটা মনে হয়, এই সরকারের জন্য আর কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই। সরকার কঠিন, খুব খুব খারাপ অবস্থা আছে বলে আমার কাছে মনে হয়। কারণ তাদের প্রত্যেকটা স্টেপ, গতকালকে যে উনি ভাষণ দিচ্ছেন, সেই ভাষণ যে দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেই ভাষণের ভিতরে অনেকগুলো বিষয় উনি এনেছেন। সেই অনেকগুলো বিষয়, প্রত্যেকটা বিষয়তে মনে হয় যে আমরা এখন শিফট করছেন। ওই ভাষণের মধ্যে বলছেন মানে স্থাপনার চেয়েও জীবনের মূল্য বেশি, এই যে সকাল বিকাল শিফট করেন, এগুলা মানুষ এখন বুঝে ফেলছে। মানে এখন আর কোনো, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যখন মিথ্যায় ভরে যায়, তখন আর কিছু করার থাকে না। তো আবার আমি বলতেছি, প্রধানমন্ত্রীর কোনো অপশন নাই, এভাবেই থাকতে হবে। কারণ উনি বের হবেন কেমনে? বের হতে গেলেও বিপদ। ওনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন উনি কোন ধরনের সরকার। ওনার সাথে আওয়ামী লীগের লোক নাই, 2 ডজন মন্ত্রী পালাতক, বা পালাতক বলবো না, দেশ ছেড়ে যেতে। এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের লোক যাদের পেট ভরা, আপনি তাদেরকে মাঠে পাবেন না, নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, আর ছাত্ররা যারা মাঠে আছে, যারা, এদের হারানোর কিছু নাই। এরা মা তার সন্তান হারায় মাঠে, বাপ তার মেয়ে হারায় মাঠে, তারপরে অন্যেরা, প্রতিবেশী তার বন্ধু হারায় মাঠে। আপনার সবাই নির্যাতিত, পরাজয় আপনাদের আচ্ছা সুনিশ্চিত। এখন কতটুকু সময় লাগবে সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন শেষ সময় এসে এই যে একটা তারা দিল আপনার নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো। এটা এটা দিয়ে কি এটা প্রমাণ করলো বিচারের আগেই যে জামাত শিবির তারা এই নাশকতা ঘটাইছে? তাহলে তদন্ত কমিটি এটা কেন? এটা তাহলে এটা তদন্ত কমিটির কাজটা কি? না, 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 এটা এটা একটা, এটা আমি বলি, এটা তাদের একটা কৌশল। এই যে জামাতকে নিষিদ্ধ করলে এই মুহূর্তে, নিষিদ্ধ করার পর কি বলবে জানেন? আমার মনে হয় আরো লোক মারবে, এরকম একটা প্ল্যান তাদের। বলবে কি, জামাত নিষিদ্ধ করার পর এরা কি হয়েছে, সর্বত্র মিশা নাশকতা শুরু করছে, এটা হুম বলবে। হুম এটা এই জন্য হুম এটা তারা করে রাখছে। এবং হুম দেখবেন এই কথাটা বলবে এবং নাশকতা হুম করবে। হুম করবে হুম নাই বা কেন? আপনি চট করে আপনি রাজনৈতিক দল নিষেধ করেন কেন? আমি তো জামাত করি না, কিন্তু আপনার দল বা নিষিদ্ধ করে দিবেন কেন? ভোটে থাকেন, ভোট জনগণই তো রিজেক্ট করবে তাকে। জনগণ রিজেক্ট করলে তো সে আসতে পারবে না। হুম কারণ আপনি তো পরাজিত সৈনিক। মুক্তিযুদ্ধের, ভুয়া মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন আপনি এতদিন। মুক্তিযুদ্ধের পক্ষে যে ছিলেন, ইট ওয়াজ এ ফলস টার্ম ফর ইউ। কারণ আপনি কোটা বাদ দিয়েছেন, এবং ফাইনালি হাইকোর্ট কোটা, সুপ্রিম কোর্ট কোটা দিয়েছে, আপনি দেন নাই। কারণ আপনার স্ট্যান্ড পরিষ্কার কোটার বিরুদ্ধে। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি এই সরকারের যে কমিটি করছে, তদন্ত কমিটি, আমি তো দেখছি সরকারের আমলে এই সাগররণীর হত্যার তদন্ত আমি দেখছি। সে কারণে বলতেছি যে আমি সরকারকে অনুরোধ করব, আপনার মতো লোকের অযথা টাইম নষ্ট করেন না, কারণ এই বিচার বিভাগ তদন্ত করে আপনার সময় নষ্ট হবে। আপনার সবচেয়ে ভালো বুদ্ধি হলো, অনেকগুলো ইন্ডেনিটি আপনারা করছেন, যেমন বিদ্যুতের ওই বা কিছু ডেভেলপমেন্ট ইন্ডেনিটি দিয়ে দিচ্ছেন। তো আপনার ক্ষমতা আসার পর থেকে যত লোক হত্যা হয়েছে, গুম হয়েছে, বিচার বিরুদ্ধে হত্যার শিকার হয়েছে, এবং আজকে পর্যন্ত এই কোটা আন্দোলনে যারা হয়েছে, এবং আপনার স্টেপ ডাউন করা পর্যন্ত যারা যারা হত্যা হবে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না এবং বিচার হবে না। আল্লাহর হস্তে এই ইন্ডেমনিটি বিলটা আপনি করে ফেলতে পারেন, এবং বলে রাখতে পারেন 2/3 মেজরিটি ছাড়া এইটা আর ভাঙানো যাবে না। তাইলে মোটামুটি আপনার এই বিচারগুলো হবে না। আননেসারি এই জনগণকে বুঝায়েন না যে যে দেশে একজন বিচারপতি 3 দিন ধরে অসুস্থ থাকে, লোকের গায়ে গুলি চালানো যাবে কি যাবে না একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য, সেই দেশে আপনারা তদন্ত করবেন। তারপরে বিচারপতি যারা আছেন তো আছেন, আর একজন অন্যতম মডেল তো রাস্তায় ঘুরতেছেন, শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি কথায় কথায় বলেন উনি অস্ত্র ছিল সাইদের হাতে এবং সেটা সে দেখছে। মানে লজ্জা শরম হায় বলতে আমি ঠিক জানি না। তো সে দেশে আপনি কি আশা করেন? এই জন্য আমি বলতেছি, এখন তাদের উচিত একটা ইন্ডেমনিটি আইন করে চলে যাওয়া,
না, যেটা তো হবেই, সেই যে তাদের সেফটির জন্য বলছি। আর আরেকটা কথা আমি আপনাকে বলি, এই যে তদন্তের কথা যেটা বললাম, এই তদন্ত আপনারা বাদ দিয়ে দেন, এটা পরবর্তী সরকারের জন্য রাখেন পেন্ডিং, মানে যারা আসবে তারা তদন্ত করবে, আপনাদের করার দরকার নেই। আপনারা অনেক কষ্ট করছেন, দীর্ঘ 16-17 বছর যাবত কষ্ট করছেন, আপনাদের আর কিছু করার নেই। তবে মোটামুটি তাদেরকে তৈরি থাকা উচিত এখন, যে কখন, কিভাবে, কোথায় চলে যাবেন। কারণ ওনাদের একটা স্লোগান খুব মারাত্মক, পৃথিবীতে তার কোনো বন্ধু নাই, শুধু একটা স্লোগানের জন্য আপনাকে বলে দিচ্ছি, আমি এটা বহুবার বলছি, আজও বলি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই সূত্র পৃথিবীর কোথাও নাই। দুইটা শত্রু রাষ্ট্রের মধ্যে দুইজনের সাথে যখন আমার বন্ধুত্ব থাকবে, তাকে কেউ বিশ্বাস করবে না। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পৃথিবীর কেউ তাকে বিশ্বাস করে না, এই সরকারকে কখনোই করে নাই। কিন্তু সরকার লোভী, টাকার লোভী এবং পাওয়ারের লোভী বইলা তাকে দিয়ে কাজ করে দিতে পারছে, তাই তাকে ক্ষমতায় এখনো তাকে বহু লোকে ক্ষমতায় রাখতে চায়, কিন্তু তাদের সাথে কোনো সুসম্পর্ক নাই। এই মুহূর্তে সে কোথা থেকে টাকা পাবে না, টাকা তার জরুরি, না দিবে চায় না, না দিবে কেউ, কেউ তাকে টাকা দেবে না। সুতরাং এই যে এখন তার সাথে সকলের সাথে বন্ধুত্ব টানটা ফলস কিভাবে, তার একমাত্র জনগণের সাথেই তার শত্রুতা না, বৈরিতা আছে, তাদের সাথে বন্ধুত্ব নাই। বাংলাদেশ সরকারের এখন যারা ক্ষমতা আছে, সবার সাথে তাদের বন্ধুত্ব আছে, শুধু বাংলাদেশের জনগণ ছাড়া। তো যেই জনগণের সাথে বন্ধুত্ব নাই, নো ওয়ে, দে হ্যাভ টু কুইট দেয়ার পজিশন, যেতেই হবে একটু আগে আর পরে। এখন কিভাবে যাবেন সেই সিদ্ধান্ত আপনাদের। আগে চিন্তা করেন আপনি স্বৈরাচারী সরকার কিনা। স্বৈরাচারী সরকারের অপশন থাকে তিনটা: আইদার আত্মহত্যা করেন, অথবা অ্যাসাসিনেটেড হয়, অথবা ঘোলা পানি তৈরি করে কোনো দিক দিয়ে পালিয়ে যায়। এখন আপনার সিদ্ধান্ত, আমি আমি এখনো বলি না আমার দেশের সরকার নির্বাচিত সরকার, ভোটে নির্বাচিত, 42% ভোট পাইছে, অংশ দলের 3 ভাগ করে দল নির্বাচন করছে, কিন্তু সরকার সিদ্ধান্ত নিবে উনি কোন পদের সরকার, তারপরে তাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই। দর্শক শুনছিলেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আবু হেনা রাজ্জাকির মূল্যায়ন, আমাদের এই আলোচনা। আশা করি খুব দ্রুতই আবার আমরা মুখোমুখি হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।